স্বাগত জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, অবসরপ্রাপ্ত। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে আমি সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন স্যার। আপনি আমাকে অনুষ্ঠানের আগেই স্বাধীনতা দিয়েছেন যে আমি যে কোনো প্রশ্ন আপনাকে করতে পারি। সরাসরি আমি প্রশ্নে চলে যাচ্ছি। স্যার, সেনাবাহিনীর একজন ব্রিলিয়ান্ট অফিসার হিসেবে আপনার সুনাম রয়েছে এবং এটা সকলেই মোটামুটি আপনাদের বাহিনী স্বীকার করেন, যাদের সঙ্গে কথা বলা হয় না কেন। আপনি 1981 সালের ডিসেম্বর মাসে সেনাবাহিনীতে যোগ দেন এবং 2009-এর আগ পর্যন্ত 26 বছর আপনি সেনাবাহিনীতে কাজ করেছেন। এই 26 বছরে বিএনপি 2বার ক্ষমতায় এসেছে এবং আওয়ামী লীগ 1বার ক্ষমতায় ছিল, মানে এই গত 16 বছরের আগের কথা বলছি। এই 26 বছরে কি আপনি আসলে কোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছেন? আপনার বাবার পরিচয়, আপনি অধ্যাপক জনাব গোলাম আজমের সন্তান, মেজপুত্র তার, যিনি ছিলেন জামায়াতে ইসলামের আমির আমাদের স্বাধীনতার সময়। তো তার পরিচয় হিসেবে আপনি কি আসলে কোনো ধরনের বৈষম্য বা বাঁকা চোখ কিংবা নির্যাতনের শিকার হয়েছেন কিনা, ভয় পেয়েছেন কিনা কখনো? আমি আমার বাবার ছেলে হিসেবে আমি গর্বিত যে আল্লাহ অনেক মহান ব্যক্তি ছেলে হিসেবে আমাকে দুনিয়াতে জন্ম দিয়েছেন। কিন্তু মুদ্রা অপিঠ হলো যেটা জন্য সারা জীবন আমাকে ভুগতে হয়েছে। শুধু সেনাবাহিনীতে যোগদানের পরেই না, সেনাবাহিনী যোগদানের আগে থেকে আমার এই সমস্যা শুরু হয়েছে। ওকে, কেমন? প্রথমে স্বাধীনতার পরে আমি তখন ক্লাস 9-এ আমার ক্লাসে এক অমুসলিম ক্লাস টিচার আমাকে খুব শারীরিক মানসিকভাবে নির্যাতন করতেন। আমাকে স্কুল ছাড়তে হলো। কোন স্কুল সেটা? গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল। আমাদের সময় এটা মানে অপ্রতিদ্বন্দ্বী 1 নম্বর স্কুল ছিল সারা পৃথিবী, বাংলাদেশে। সারা বাংলাদেশে আনকন্টেস্টেড নম্বর 1 স্কুল ছিল এটা। এরপরে তো আমি এসএসসি পাস করে নরওয়ে পড়ার সময় আমি ইংল্যান্ডে চলে যাই। ওখানে আমি ও লেভেল করে এসে আর্মিতে জয়েন করি। তো 79-এ আমি যখন পরীক্ষা দিব, আমি যেহেতু এসএসসি করে ফার্স্ট ইয়ারে পড়তে ইংল্যান্ড গিয়ে ও লেভেল করে এসেছি, সব কিছু মিলে আমার বছর লস হয়ে গেছে। তো আমি 5th লং কোর্সে জয়েন করি, আর পরের কোর্সে জয়েন করার আমার কোনো বয়স ছিল না। আমার জয়েনিংয়ের জন্য আমি 79-এর ডিসেম্বরে আমি চিঠি পেলাম যে 1 ফেব্রুয়ারি 1980 তাহলে আমাকে জয়েন করতে হবে একাডেমিতে। এবং যতটুকু মানে 27 অথবা 28 ডিসেম্বর আমাকে আর্মি হেডকোয়ার্টারে ডাকালো এবং আমাকে জয়েনিং ইনস্ট্রাকশন ক্যান্সেল করে দিল। একটা চিঠি দিল যে জয়েনিং ইনস্ট্রাকশন ক্যান্সেল, মানে আমি আর ঢুকতে পারবো না। এই আর একটা ধাক্কা খেলাম আমি। কারণ হিসেবে কি দেখান? কিছুই দেখায়নি তারা। আমি পরে জানতে পেরেছি এটা প্রেসিডেন্ট এরশাদ তখন সেনাপ্রধান ছিলেন। তো কারো হয়তো মাথায় এসছে যে গোলাম আজমের ছেলেকে নেব, এটা প্রেসিডেন্টের নলেজে না দিয়ে না, ওটা ঠিক হবে না। তো ওনার কাছে ডিসিশন পাওয়ার আগ পর্যন্ত আপাতত চিঠি দিয়ে স্থগিত করে রাখো, আমার যা মনে হয় আর কি। কারণ আমার ব্যাচে সবাই জয়েন করার পরে তারপরে আমাকে আবার নতুন করে চিঠি দিয়েছে। এর মধ্যে প্রেসিডেন্টের কাছে ক্লিয়ারেন্স নিয়েছে বলে আমি জানতে পেরেছি। একাডেমিতে আমাদের যখন আমরা ফাইনাল টার্মে উঠি, তো যে ফার্স্ট হয় তাকে ওখানে ক্যাডেটদের মধ্যে কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তো হায়েস্ট অ্যাপয়েন্টমেন্ট হলো ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার। হি ইজ নট অ্যান অফিসার, হি ইজ অ্যান আন্ডার অফিসার, বাট ব্যাটালিয়ন সিনিয়র, সবচেয়ে সিনিয়র। ওটার বিরুদ্ধে কোনো অফিসার আপত্তি করেছেন, যারা ওখানে ইনস্ট্রাক্টর ছিলেন, যারা প্রশিক্ষক যারা ছিলেন। একইভাবে সোর্ট পাওয়ার সময় একই সমস্যা হয়েছে। ওকে, আমি যতটুকু জানি যে আপনার পরিবারের আপনার যে ভাইয়েরা রয়েছে, আপনার সহোদর যারা রয়েছেন, তারা সকলেই দেশের বাইরে এবং মানে আপনার আব্বাও এখন বেঁচে নেই। আপনার আম্মা কি বেঁচে আছেন? না, আম্মা তো আমাকে নিয়ে যাওয়ার 2 বছর 10 মাস পরে আম্মা মারা যান। আচ্ছা, আপনার আম্মাও মারা গেলেন আপনি যখন আয়না ঘরে ছিলেন, ঠিক তখন। আপনি আসলে মানে কোন টানে দেশে আছেন এখন? আপনি তো রাজনীতিও করছেন না। না, আমি রাজনীতি করছি না। আমি দেশের প্রতি ভালোবাসা, একটা তো আমার রক্তের মধ্যে দেশপ্রেম আছে আমার বাবার থেকে। আমার বাবার বিরুদ্ধে যেহেতু মিথ্যা প্রচারণা করা হোক, যারা জানে তারা জানে যে উনি কতটা দেশপ্রেমিক মানুষ। এটা যে উনি অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। দেশপ্রেম থেকেই উনি এটা চেয়েছিলেন যে না, দুটো একসাথে থাকে। কারণ ভারত কোনোদিন আমাদের বন্ধু হিসাবে আগেও প্রমাণ দেয়নি, ভবিষ্যতে দেবে না। 1971-এর আগে যদি আমি আসি, যে বিভিন্ন ডকুমেন্ট, বিভিন্ন মানে তথ্য থেকে আমরা দেখি যে যখন 2টা ভাগ হলো পাকিস্তানের, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যতটা সুবিধা পেল, পূর্ব পাকিস্তানের মানুষ সেটা পেল না। তাদের অধিকারের জন্য তাদেরকে নানা ধরনের সংগ্রামে নামতে হলো নানা সময়। এবং মানে 52 সালের যে ভাষা আন্দোলন, সেখানে আপনার বাবাও একজন নেতৃত্ব ছিলেন। আরো আগে থেকে জি, মানে আমি আসলে পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ের জায়গাগুলোতে বলছি। সো এই জায়গাগুলো থেকে
তিনি আসলে অন্য জায়গাগুলোতে যদি কথা বলে থাকেন তাহলে এবং পূর্ব পাকিস্তানকে যদি ন্যায্যতা না দেয় তাহলে আলাদা হয়ে যাওয়ার বিপক্ষে তিনি আসলে কেন ছিলেন, এবং যেখানে 25শে মার্চের মতো গণহত্যা হয়েছে? আচ্ছা, প্রথম কথা হলো যে ওনার ক্যারিয়ারটা আপনাকে দেখতে হবে। উনি একাধারে ফজলুল্লাহ হলের জিএস ছিলেন, ডাকসুর জিএস ছিলেন, এবং ডাকসুর জিএস হিসাবে উনি প্রথম 48 সালে মার্চ মাসে পিকেটিং করতে গিয়ে ভাষা আন্দোলনের পক্ষে পিকেটিং করতে উনি গ্রেফতার হয়েছিলেন। 1948 সালের 27শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে উনি ডাকসুর জিএস হিসাবে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য মেমোরেন্ডাম দিয়েছেন। এরপরে উনি মাস্টার্স পাস করে রংপুর কারমাইকেল কলেজ জয়েন করেছেন। ওখানে ভাষা আন্দোলনের নেতৃত্বের দিকে মিছিল থেকে উনি 52 সালে গ্রেপ্তার হয়েছেন, এবং এরপরে ওনাকে 2 মাস 25 দিন জেলে ছিলেন। ওই অবস্থায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ভাষা আন্দোলনের জন্য। এরপরে উনি জামাতে তখন যোগ দিয়েছেন, এবং পাকিস্তান সরকারের যত পাকিস্তানের সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন উনি প্রত্যেকটাতে ছিলেন। কপ ছিল 60-এর দশকের মাঝামাঝি, কম্বাইন্ড অপোজিশন পার্টি। এরপর হল পিডিএম, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট, উনি ওটা জেনারেল সেক্রেটারি ছিলেন। অল বিরোধী দল আওয়ামী লীগ সহ, আওয়ামী লীগের যে সহসভাপতি ছিলেন আব্দুস সামাদ আজাদ, সিলেট বাড়ি, উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, আমার বাবা জয়েন্ট সেক্রেটারি জেনারেল ছিলেন। এবং 70-এর নির্বাচন যখন হলো 7ই ডিসেম্বরে, যেটাতে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় হলো, ওই দিন রাতে উনি বিবৃতি দিয়েছেন, পরদিন পত্রিকায় এসছে যে নির্বাচিত প্রতিনিধি হাতে ক্ষমতা তুলে দেওয়া হোক। এরপর 25শে মার্চের পরে আওয়ামী লীগের নেতারা সব ভারতে চলে গেল। তখন যারা আরও রাজনৈতিক দল ছিল তারা সবাই মিলে চিন্তা করলো যে এখন কি করা যায়। প্রাথমিক পর্যায়ে তো 25শে মার্চে একটা গণহত্যা হলোই, কিন্তু এরপরে তো এটা আস্তে আস্তে মধ্যে পরপর সাথে সাথে কিছু হয়নি, আস্তে আস্তে কয়েক মাস পরে তারা গণহত্যা আবার শুরু করেছে। তো এই অবস্থায় তারা দেখলো আমরা ভারতের সাহায্য নিয়ে আমাদের কোনো দিন মুক্তিযুদ্ধ সম্ভব, কারণ তারা আমাদের বন্ধু হিসাবে কোনো দিন আমাদের সাহায্য করবে না। এবং উনি ওনার গ্রেফতারের আগে 2012 সালে যে উনি ট্রাইব্যুনাল, এই ধারণা ওনার কেন ছিল যে ওটা হিন্দু প্রধান? উনি ব্রিটিশ আমলে দেখেছেন, উনি তো 39 এসএসসি পাস, ব্রিটিশ আমলে ভারতের মনোভাব দেখেছেন, পাকিস্তান আন্দোলনের সময় দেখেছেন ছাত্রনেতা হিসাবে, এবং 47 থেকে 71 পর্যন্ত দেখেছেন ভারত আমাদের সাথে কেমন বৈষম্যমূলক আচরণ করে, আধিপত্যবাদী আচরণ করে। তো এটা থেকে ওনার স্পষ্ট উনি বলেছেন, উনি ওনার যে ট্রাইব্যুনালের আদেশে 2012 জানুয়ারিতে উনি গ্রেপ্তার হলেন, তার আগে 11 সালে উনি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ যদি ভারতের সাহায্য না নিয়ে মুক্তিযুদ্ধ করত আমরা মুক্তিযুদ্ধে যোগ দিতাম, কিন্তু ভারত কোনো দিন আমাদের বন্ধু হিসাবে আমাদেরকে সাহায্য করতে আসেনি। তারা 3টা কারণে আসছিল উনি বলেছেন। 1 নম্বর ছিল তারা তাদের এই অঞ্চলে আধিপত্যবাদের সবচেয়ে বড় শত্রু হলো পাকিস্তান, পাকিস্তানকে ভেঙে 2 টুকরা করে তাদের দুর্বল করে দিবে। 2 নম্বর তারা এখানে তাদের একটা গৃহপালিত সরকার বসাবে, একটা পাপের সরকার বসাবে। আর 3 নম্বর এটাকে একটা অর্থনীতির বাজারে তারা পরিণত করবে। এই যে একটা অধীনস্থ সরকার, একটা গোলাম সরকার এবং অর্থনীতি বাজার, এটা তো স্পষ্ট। তো উনি আশঙ্কা যেটা করেছিলেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি হয়েছে। আপনার এই 9 মাসে যে বাংলাদেশের মানুষকে যে মানে মারা হলো এইভাবে, সেটার কি কোনো প্রতিবাদ তিনি করেছেন? এটা আমি বলছি আপনাকে, উনি অবশ্যই প্রতিবাদ করেছেন, কিন্তু মিডিয়া তো যখন মার্শালও থাকে, আমি এরশাদের মার্শালের সময় ঢাকায় আমি রেডিওতে ডিউটি করেছি, টেলিভিশনে ডিউটি করেছি। নিউজ আমরা কন্ট্রোল করতাম, নিজেরা পড়ে আমি প্রতিটা পেজে আমি সাইন করে দিতাম, এবং যখন নিউজ মানে কাজটা নিউজ পড়তেন আমি পাশে কন্ট্রোল রুমে গিয়ে বসে থাকতাম যে সরকার বিরোধী কিছু বলে কি না। উনি অনেক প্রতিবাদ করেছেন, কিন্তু কোনোটা মিডিয়ায় আসেনি, কারণ এইভাবে আমার মিডিয়া কন্ট্রোল করতো। এবং ওনার বিরুদ্ধে কোনো অপকর্মের সাথে জড়িত কোনো আপনি নজির পাবেন না। মানে এরশাদ সরকারের বৈধতা দিতে আপনিও আসলে সেনাবাহিনীর একজন হয়ে কাজ করেছিলেন? বৈধতা বলতে আমি তখন ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট, এরশাদের ক্ষমতার দখল বৈধ কি অবৈধ এটা বোঝার মতো তখন আমার বয়সই তো হয়নি। আমি জাস্ট নিউলি কমিশন 81 সালে কমিশন পেয়েছি, আর 82 মার্চে 3 মাস চাকরি আমার। সেনাবাহিনীর এই জায়গাটার ভূমিকাতে আমি আসবো, যে এইটা শেষ করি। আমি এটা শেষ করিনি যে উনি 92 সালে নাগরিকত্ব মামলায় গ্রেফতার করা হলো। 93 সালে হাইকোর্টের রায় হলে ওনার বিরুদ্ধে কোনো অপকর্মের কোনো প্রমাণ নেই। উনি অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, কিন্তু কোনো হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ এই সমস্ত কোনো রকমের কোনো কিছু সাথে ওনার সামান্যতম সম্পৃক্ততা নেই। আমরা কোর্টে জিতলাম, সরকার পক্ষ সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সম্পূর্ণ ফুল পক্ষে রায় দিলেন যে উনি কোনো কিছু জড়িত না, এবং তারপরে উনি নাগরিকত্ব 23 বছর পর আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব ফিরে পেলেন। ট্রাইব্যুনালেও ওনার বিরুদ্ধে অনেক প্রক্রিয়া করে 16 জন সাক্ষী দিয়ে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে। আমি একা সাফাই সাক্ষী ছিলাম। আপনি প্রতিরক্ষা একমাত্র সাক্ষী? জি হ্যাঁ, আমি দ্য অনলি ডিফেন্স উইটনেস। এবং আমার ওখানে সাক্ষ্যে ট্রাইব্যুনাল চেয়ারম্যান রায় ঘোষণার দিন প্রকাশ্য আদালতে বলতে বাধ্য হয়েছেন
যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। তারপরে ফরমাশি রায় দিয়েছেন 90 বছরের। মানে আপনি আপনার বাবার ওই সময়কার রাজনৈতিক অবস্থানকে সমর্থন করেন? না, রাজনৈতিক অবস্থানটাকে আমি সেইভাবে সমর্থন, আপনি যেভাবে বলছেন আমি ঠিক সেইভাবে বলছি না। আমি ওনার স্ট্যান্ড পয়েন্টটা কী ছিল আমি বলছি। আমি তখন যখন, কিন্তু আপনি কি মনে করেন সেটা ইতিহাসের ভুল পাশে অবস্থান ছিল জামায়াত ইসলামী এবং আপনার বাবা? এটা একটু ব্যাখ্যার দাবি রাখে, এটাকে এক শব্দে এটা জবাব দেওয়া যাবে না, হ্যাঁ বা না জবাব দেওয়া যাবে না এটা। কারণ উনি তো ওনার সাধ্যমতো উনি প্রতিবাদ করার চেষ্টা করেছেন। ওনাদের বিকল্প কী ছিল? ভারতে যাওয়া, এছাড়া কোনো বিকল্প ছিল না। তো মৌলানা ভাসানী তো বামপন্থী নেতা, উনি ভারতে গিয়ে উনি তো জেলে কারাবন্দী ছিলেন। তো ওনারা ভারতে গেলে আরও বেশি কারাবন্দী থাকতেন ওনারা। দেশে থেকে আওয়ামী লীগ তো সবাই চলে গেছে, আওয়ামী লীগের নেতারা দেশে থেকে ওনারা দেশের জনগণকে ওনাদের পক্ষে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করেছেন। হ্যাঁ, রাজাকার বাহিনী খারাপ কাজ করেছে, কারা করেছেন তাদেরকে বিচার করো, কোনো সমস্যা নাই তো। কিন্তু আপনার রাজাকার বাহিনীর তালিকা দেখবেন বেশিরভাগ তখন আওয়ামী লীগের। তখন সবচেয়ে বড় দল ছিল মুসলিম লীগ, পাকিস্তানপন্থী। ওই তাদের কারণ নাম থেকে বলতেও পারে না, কারণ তারা আসলে আদর্শগতভাবে আমার বাবাকে মোকাবেলা করতে পারে না। সেনাবাহিনীর সাথে রাজনীতির সম্পর্ক নিয়ে তো এখন সব মহলে কথা হয়, একেবারে জনসাধারণ থেকে শুরু করে রাজনৈতিক পরিমণ্ডল, মানে সেনাবাহিনীর উপর রাজনীতির প্রভাব, আবার রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব। আমার আসলে দুইটা প্রশ্ন, যে সেনাবাহিনীতে রাজনৈতিক দল বা কারা সরকারে আছে এইটার প্রভাব থাকাকে আপনি কিভাবে দেখেন, আবার রাজনীতিতে বাংলাদেশের বর্তমান অবস্থায় সেনাবাহিনীর ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, ইটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন আপনার। প্রথম কথাই হলো যে আমাদের যে কোনো দেশে সেনাবাহিনী হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতীক। সেনাবাহিনীকে সবসময় বিতর্কে ঊর্ধ্বে রাখতে হবে। কিন্তু দুঃখজনক হলো আমাদের এই মুক্তিযুদ্ধ শুরু হয়েছে কিন্তু সেনাবাহিনীর হাত দিয়েই। আপনি দেখেন 71 সালের 26শে মার্চ কিন্তু জেনারেল জিয়াই ঘোষণা করেছে, এবং এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের সেনাবাহিনী জন্ম হয়েছে। তখন থেকে আওয়ামী লীগ সেনাবাহিনীর মধ্যে রাজনীতিকরণ করেছে। এই রাজনীতিকরণটা সেনাবাহিনীর জন্য সবচেয়ে বিপর্যয় ছিল। আমি কেন তখন থেকে বলেছি, সর্বাধিনায়ক করা হলো কাকে? জেনারেল ওসমানীকে। উনি একজন ফুল কর্নেল র্যাঙ্কে 67 সালে অথবা 66 সালে আমার এক্সাক্ট মনে, উনি অবসর করে নিলেন এবং আওয়ামী লীগ যোগ দিলেন, আওয়ামী লীগের এমপি হলেন। এরপরে ওনাকে মুক্তিযুদ্ধের সময় জ্যেষ্ঠতার বিবেচনায় ওনাকে 4টা প্রমোশন দিয়ে জেনারেল বানিয়ে ওনাকে সর্বাধিনায়ক করা হলো। অথচ জেনারেল জিয়া যখন উনি ঘোষণা করলেন মুক্তিযুদ্ধের ঘোষণা, উনি কিন্তু 65 ওয়ার পাকিস্তান ইন্ডিয়া যেটা হচ্ছে ওটার জন্য উনি সেকেন্ড বেঙ্গলে ছিলেন, এবং উনি ভেটারান হিসেবে হেলালে জোরাত খেতাব পেয়েছেন। উনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেটদেরকে যুদ্ধের কলা কৌশল শেখাতেন, এবং উনি মুক্তিযুদ্ধে ঘোষণা দিয়েছেন। ওনাকে 4টা প্রমোশন দেওয়া যেত। যদি জ্যেষ্ঠতাই আপনার সর্বাধিনায়ক বানানোর জন্য বা পদোন্নতির জন্য একমাত্র বিবেচ্য বিষয় হতো যোগ্যতা দক্ষতা ছাড়া, তাহলে যখন স্বাধীন হয়ে যাওয়ার পরে ওখান থেকে পাকিস্তানে যারা সেনাবাহিনী ছিল তারা ফিরে আসলো, লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন ছিলেন একজন, যিনি ঢাকার নবাববাড়ির পরিবারের ছেলে, উনি চলে আসলেন। ওনাকে তো সর্বাধিনায়ক করা উচিত ছিল, ওনাকে তো করা হয়নি। ওনাকে সাথে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং 72-তে জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান বানানো হলো। সর্বমহলে সেনাবাহিনীতে সবার জানে যে দক্ষতার বেজায় জেনারেল জিয়া অনেক বেশি দক্ষ ছিলেন। ওনাকে না দিয়ে ওনাকে দিয়েছে কারণ উনি আওয়ামীপন্থী। এরপর তো 75-এ 3টা কু হলো, কু কাউন্টার কু। জেনারেল জিয়া আসলেন ক্ষমতায়। উনি জেনারেল এরশাদকে 78-এ সম্ভবত সেনাপ্রধান বানালেন। জেনারেল এরশাদেরও সেনাপ্রধান বানানোর একটা বিতর্কিত, কারণ উনি 71-এ পাকিস্তানের 7 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে, এবং উনি 71 to 74 ওখানে কনফাইন্ড ছিলেন একটা ক্যাম্পে, আমাদের যারা বাংলাদেশ সেনাবাহিনী যারা ছিল ওখানে। এই 74 সালে উনি ফিরেছেন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে, ওনাকে কর্নেল বানিয়ে ভারত পাঠানো হয়েছে একটা ট্রেনিংয়ে। ওখান থেকে ব্রিগেডিয়ার হয়েছেন। ওখান থেকে আসার পরে ওনাকে অল্প কয়েকদিন সম্ভবত অ্যাডজুটেন্ট জেনারেল বানানো হয়েছিল, এবং উনি তারপর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ হয়েছে। ওনার কোনো ব্রিগেড কমান্ডের অভিজ্ঞতা নাই, ব্যাটালিয়ন কমান্ডের অভিজ্ঞতা খুব কম, কারণ উনি কনফাইন্ড ছিলেন, কোনো ব্রিগেড নাই, ডিভিশন নাই, সেনাপ্রধান বানানো হয়েছে। এটাও একটা বিতর্কিত বিষয় ছিল। এরপরে জেনারেল এরশাদের পরে জেনারেল আতিক সেনাপ্রধান হয়েছেন, উনি বিতর্কের ঊর্ধ্বে ছিলেন। এরপর জেনারেল নুরুদ্দিন হয়েছেন, উনি বিতর্কের ঊর্ধ্বে ছিলেন। জেনারেল নুরুদ্দিনের পরে জেনারেল নাসিমকে করা হয়েছে। জেনারেল নাসিম ডিজিএফআই ছিলেন জেনারেল নুরুদ্দিন যখন সেনাপ্রধান। উনি বাংলাদেশের প্রথম টেলিফোনে আড়ি পাতা মেশিন কিনেন, বাগিং মেশিন বলি আমরা। এটা কত সালের কথা? 92 অথবা 3-তে কিনেছেন উনি। ওকে। জেনারেল নাসিম তখন অন্য 2 আরও জেনারেলের মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ মেনটেন করা শুরু করলেন বিএনপি শেষের দিকে, এবং
এটা যখন ধরা পড়লো, বিএনপি যখন 96-এ ক্ষমতা ছেড়ে দিল, ওই অবস্থায় তখন যখন এটা এই ওনার পরবর্তী যিনি ডিজিডিএফআই আসলেন, ওই ওনার মেশিন দিয়েই জেনারেল নাসিমকে আড়ে পেতে জেনারেল নাসির এই সমস্ত কনভারসেশন রেকর্ড করা হলো। এবং এটা দেখে তখন কেয়ারটেকার সরকারের সময় 96-এ আব্দুর রহমান বিশ্বাস ছিলেন প্রেসিডেন্ট, ওই দুইজন জেনারেলকে উনি অকালীন অবসর দিয়ে দিলেন। জেনারেল নাসিম এটা মানতে অস্বীকার করলেন, উনি বললেন না হবে না, এটা প্রত্যাহার করেন। তখন ওনাকে বরখাস্ত করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র সেনাপ্রধান বরখাস্ত করা হয়েছিল জেনারেল নাসিমকে, এবং জেনারেল মাহবুবকে সেনাপ্রধান বানানো হয়েছিল। কিন্তু জেনারেল নাসিম ওনার সেনাপ্রধানের যে অফিস, এই অফিস উনি ত্যাগ করেনি। 72 ঘন্টা উনি অফিসে বসেছিলেন, ওখানে বসে বিবিসি থেকে সাক্ষাৎকার দিয়েছেন যে আমি এখন সেনাপ্রধান আছি। এবং সেনাপ্রধান জেনারেল মাহবুব সেনা সদরে অফিস করতে পারেন, উনি টেম্পোরারি একটা জায়গায় একটা হেডকোয়ার্টার স্থাপন করলেন। 3 দিন পরে উনি যখন সারেন্ডার করলো, তারপরে যেন উনি এসে ওনার অফিসে বসলেন। এরপরে যাকে করা হলো জেনারেল হারুন, উনি পেশাগতভাবে ভালো ছিলেন, কিন্তু উনি কট্টর আওয়ামীপন্থী ছিলেন। এই কয়েকদিন আগে মারা গেল, তিনি চেয়ারম্যান ছিলেন উনি। জেনারেল হারুনকে ওনার টেনিউর পুরো হওয়ার আগেই বিএনপি 2001-এ ক্ষমতা আসলো। জেনারেল হাসান মাসুদ চৌধুরী, উনি আরব আমিরাতে রাষ্ট্রদূত ছিলেন, ওনাকে এনে করা হলো। জেনারেল হাসান মাসুদ পেশাগতভাবে খুব দক্ষ অফিসার, কিন্তু এটাও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে নেই যে আওয়ামী লীগ যারা এলপিআর থেকে এনে করেছে, এটারও কোনো ইতিহাস নেই। রাষ্ট্রদূত থেকে ফিরিয়ে এনে করা হয়েছে, এর কোনো ইতিহাস নেই। তো এই নিয়মগুলো কোন শক্তির জোরে ভাঙেন তারা? এই ক্ষমতাকে প্রধানমন্ত্রী, এটা তো নিয়ম বলতে বোঝান যে এটা তো সরকারের ইচ্ছা। সরকার যদিও বলে দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে রাষ্ট্র দেশ বড়, করার সময় উল্টাটা করে। তারা পিওরলি পলিটিক্যাল ইন্টারেস্ট এগুলি করেছে। এটা তো আটকানো দরকার বলে মনে হয় না? অবশ্যই, অবশ্যই। এটার উপায় কি আসলে, কোন সিস্টেমে এটাকে বাধা যায়? এটার উপায় 1 নম্বর হলো পলিটিক্যাল লিডারদের একটা অ্যাওয়ারনেস থাকতে হবে যে আমরা সেনাবাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। 2 নম্বর, যারা সেনাপ্রধান বা সেনাবাহিনীর জেনারেলস, তাদের মধ্যে এটা একটা দৃঢ়তা থাকতে হবে রেজিস্ট করার মতন। মনে করেন আমাকে যখন বরখাস্ত করেছে 2009, আমি সেনাপ্রধান হলে কোনোদিন আমি এটা করতে দিতাম না। কি অপরাধ দেখিয়েছে? কোনো অপরাধ দেখায়নি আমাকে, নজিরবিহীন, পৃথিবীর ইতিহাসে নাই। বিনা অপরাধে, বিনা অভিযোগে, বিনা তদন্তে, বিনা বিচারে আমাকে চিঠি দিয়ে বরখাস্ত করা হয়েছে। আমার পেনশনের সুযোগ সুবিধা নিয়ে নেওয়া হয়েছে, সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, আমাকে পিএনজি ঘোষণা করা হয়েছে। 16 বছর আমি ক্যান্টনমেন্টে কোনো খোঁজখবর রাখতে পারি না। আমাকে ফোন করে সহানুভূতি প্রকাশ করার জন্য প্রমোশন হয়নি, আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করার জন্য চাকরি দিয়ে বের করে দেওয়া হয়েছে। তো এই যে পলিটিসাইজ করা হয়েছে সেনাবাহিনীটাকে, এটা সম্পূর্ণ দলীয় দৃষ্টিকোণ থেকে। আরেকটা জিনিস, আমরা তো বাইরের মানুষ, একটু শেষ করি, সেনাপ্রধানের চেইনটা আমি শেষ করিনি। জেনারেল মঈনকে করা হয়েছে, আমি আমার বইয়ে লিখেছি, আপনি জানেন বোধহয়, আমি বিবিসিকে আমার আয়না একটা বই লিখেছি। এটা বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় বিপর্যয় ছিল। এই ফ্যাসিবাদ 15 বছর, 15.5 বছর যেটা ছিল, জেনারেল মঈন আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। উনি ভারতে গিয়ে ওনার মাথা বিক্রি করে এসছেন, ঘোড়া নিয়ে এসছেন, মাথা বিক্রি করে দিয়ে আসছেন। এসে উনি 111 দিয়ে 2 বছর ক্ষমতায় থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে উনি আওয়ামী লীগের ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। এরপরে থেকে কমপ্লিটলি কিছুটা পলিটিক্যাল, কিছুটা প্রফেশনাল। মনে করেন জেনারেল মঈনের পরে যে 2জন হয়েছে, জেনারেল মবিন এবং জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, 2জনই পেশাগতভাবে ভালো। কিন্তু একটা ব্যাচ থেকে 2জন করলে কিন্তু স্ট্যাগনেন্সি চলে আসে। পরের ব্যাচে অনেক মেধাবী অফিসারও, অন্য 2জন একই ব্যাচের। এটাও করাটা দলীয় দৃষ্টিকোণে করা হয়েছে বলে আমি মনে করি। এরপরে জেনারেল বেলাল ছিলেন, যে আনিস হক ছিলেন ঢাকার নর্থের মেয়র, আনিস হকের ভাই, উনি পেশাগতভাবে দক্ষ। হি দ্য অনলি সোর্ড হোল্ডার যিনি সেনাপ্রধান হয়েছেন। আজ পর্যন্ত কোনো সোর্ড হোল্ডার আর সেনাপ্রধান হয়নি এখনো জেনারেল বেলাল ছাড়া। বর্তমানে সেনাবাহিনীর অবস্থানটা নিয়ে একটু যদি আসেন। বর্তমান সেনাবাহিনী এই 15-16 বছরে অনেক ডিজেনারেশন হয়েছে। আপনার আওয়ামী লীগ 15-16 বছরে আপনার শখানেক অ্যাটলিস্ট, ইফ নট মোর, খুব মেধাবী, যোগ্য, দক্ষ অফিসার জাস্ট পিওরলি চাচাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের কোনো লিঙ্কে বিএনপি বা জামাত বের করে দিয়েছে, প্রিমেচুর রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছে, এবং উপরে নিয়ে এসছে মেইনই অযোগ্য। সবাই অযোগ্য আমি বলবো না, এখন যারা 5 জন লেফটেন্যান্ট জেনারেল আছে তার মধ্যে 3 জনই সোর্ট পাওয়া, সুতরাং করে বলার কোনো সুযোগই নেই। কিন্তু তারা দলীয় আনুগত্যটা বেশি দেখেছে। ডজন ধরা লোকের নাম বলতে পারবো যারা কোনোদিনও জেনারেল হওয়ার মতো যোগ্য ছিল না। তাদেরকে করা হয়েছে যে যখন অযোগ্য লোক উপরে থাকে তখন যোগ্য লোককে উপরে উঠায় না তারা, কারণ যোগ্য লোক করে তো ওয়াই প্রশ্ন করবে, না এটা জাস্টিফাইড না, ওয়াই শুড আই ডু ইট, এটা হবে না, এই বলার একটা সাহস দেখাবে। অযোগ্য হলে তো জানে যে আমার ওই বসের প্রভুর খুশির উপরে আমার চাকরি নির্ভর করে, আমার পদোন্নতি নির্ভর করে। এইভাবে তারা নিয়ে এসছে এবং সেনাবাহিনীকে এই জন্য ক্ষতি করেছে অনেক। আমাদের শপথ নেই, আমরা যখন কমিশন হয় চিৎকার করে
আমি আব্দুল্লাহ আমান আজমি পরম করুণাময় আল্লাহর নামে শপথ করিতেছি, মাইকে ঘোষণা করে, আমরা সবাই চিৎকার করে ঘোষণা করি। তো আমার শপথ হলো সংবিধানের প্রতি, দেশের প্রতি, কোনো ব্যক্তি বা দলের প্রতি নয়। তখন যদি কোনো দল বা কোনো সরকার যদি একটা অন্যায় কাজ করতে বলে, এটা তো আমার দেশের জনগণের বিরুদ্ধে যাচ্ছি আমি, আমার রেজিস্ট করতে পারার মতো আমার নৈতিক শক্তি থাকা উচিত ছিল, ওটা নাই। যখন দেখেন যে এই যে আয়নাঘরের মতো ঘটনা বা এই যে আপনাদেরকে গুম করার মতো ঘটনা কোনো সেনাবাহিনীর সদস্য দ্বারাই নিয়ন্ত্রিত হয়, তখন কেমন লাগে? এখানে আরেকটা জিনিস বোঝার ব্যাপার আছে, সেটা হলো এই যে 25 জন অফিসারের বিরুদ্ধে, যার মধ্যে মোর দেন হাফ এ ডাজন জেনারেল, যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যার মধ্যে 15 জন এখন আটক আছে, এরা কিন্তু সেনাবাহিনীর ভিতরে থেকে কোনো অপরাধ করতে পারেনি। সেনাবাহিনীর বিধিবিধান, আইন কানুন, প্রথা প্রচলন এত কঠিন যে ওখানে অপরাধ করার মতো সুযোগই নাই। তারা ডিজিএফআই, এনএসআই, র্যাব এই 3 প্রতিষ্ঠানে এসে তারা করেছে। সেনাপ্রধান কী কথা বলে না বলে এটা ডিজিএফআই রেকর্ড করে, তার মানে সেনাপ্রধান ওই ডিজিএফআই কাছে কিছুটা জিম্মি। এখন কি এই রেকর্ডিং সিস্টেম বাদ হয়েছে? হয়নি তো? না, আমার জানা মতে, আমি জানি না, আমি খোঁজ খবর করি না, আমার জানা নেই, মনে হয় না। কিন্তু এই রিউমার্স আছে যে এখন নাকি আপনার খুব প্রভাব সেনাবাহিনীতে। আমাকে? হ্যাঁ, এটা তো কেউ কেউ বলেছে আমি সেনাবাহিনী চালাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এই ভাষাটাই। আপনার কি বক্তব্য? আমি তো জবাব দিয়েছি যে সেনাবাহিনী সেনাপ্রধানের নিয়ন্ত্রণে চলে। একটা উদাহরণ দেখ না, যারা ওই সমস্ত অভিযোগ অপবাদ দেয় তার একটা উদাহরণ দেখে যে আমি কি করেছি। এবং আরেকটা খুব ক্রুয়েল কথাও হয় আসলে, এই প্রশ্নগুলো করতেও আসলে কেমন লাগে, কিন্তু আপনি যেহেতু আমাকে এই স্বাধীনতা দিয়েছেন এবং মনে হচ্ছে আপনি বেশ স্ট্রং এগুলো ফেস করার জন্য, যে বলা হয় যে আপনি আসলে গুমে হননি এবং আপনি ওই সময় টার্গেটে ছিলেন, আপনি যে গামছাটি দেখাচ্ছিলেন আপনার স্মৃতিচারণের জন্য, বলা হয় এত নতুন কিভাবে গামছাটা নিয়ে আসা উচিত ছিল। এটা নতুন নয়, ছবি আমরা বলি না, ছবির মতো সুন্দর একটা জিনিস বলি না আমরা, যে কোনো জিনিস ছবিতে সুন্দর, নতুন নয় এবং অনেক জায়গায় ছিঁড়া আছে। আমি তো এই 8 বছর পরে যখন বেরিয়ে এসেছি, আমি কিন্তু দুনিয়া যে এত চেঞ্জ হয়েছে আমি জানি না। এই যে হোয়াটসঅ্যাপ হয়েছে এবং সোশ্যাল মিডিয়া, এগুলি তখন ছিলই না। এত যে মানে পাবলিক ওপিনিয়ন যে এইভাবে চলে আসে। তো আমি জাস্ট আমার মানে ভাই বোন, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ, আমার স্ত্রী, সন্তান, তাদের সামনে তার জিজ্ঞাসা করছে, আমি তার জবাবে এই যে এটা দিয়ে আমি চোখ মুছেছি। এবং ওটা আমি 8 বছর ওটাতে গোসলও করিনি। আমি শুধু গরমের সময় খুব বেশি গরম লাগতো আমার, তো আমি ওই গেঞ্জি পড়তাম না, আমি নামাজের সময় খালি গায়ে থাকতাম, নামাজ পড়ার সময় ঘাটটা ঢেকে নিতাম ওই আপনার গামছাটা দিয়ে চোখ মুছতাম, এবং মাসে একবার করে আমি নিজে হাতে ধুতাম। ওটাতে গোসলও করিনি কোনো দিন, অন্য কোনো কাজও করিনি কোনো দিন। ওই আবেগকে নিয়ে এসছি, এটা রেখে দিয়েছি যত্ন করে। আপনি আগে এটা প্রশ্ন করবেন জানলে আমি নিয়ে আসতাম, দেখাতাম যে এখানে ছিঁড়া আছে। তো মানুষ আমার 70,000 ঘন্টার কষ্টটা তারা না চিন্তা করে এইটা নিয়ে গামছা নিয়ে ট্রল করে, এটা সুস্থ মানুষের পরিচয় না। 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি তো ডক্টর ইউনূস সহ আমি তো গিয়েছি ওখানে, এবং ওটা তো মিডিয়ার সারা বিশ্ব দেখেছে, আমার কাছে এখনও আছে, আপনি চাইলে দেখাতে পারবো যে ওখানে আমি দেখিয়েছি, এই রুমে ছিলাম আমি, এখানে এটা ছিল, এখানে এটা ছিল, এখানে এটা ছিল। তারপরে যারা বলে এটা তারা মানসিকভাবে সুস্থ না। তারা, আমি আসলে মানে অতীতে না গিয়ে সামনে আসতে চাই যে এটা তো একটা নতুন জীবন, মানে আশার থেকে বেশি পাওয়া একটা জীবন। সো এই জীবনে এসে আপনার কি আশা বেড়েছে না হতাশা বেড়েছে এই বাংলাদেশকে দেখে? দুটাই। হতাশা প্রথমে হলো আশা, যে যেটা আমাদের জেনারেশন বুঝতে ব্যর্থ হয়েছে, আমাদের পরের জেনারেশন বুঝতে ব্যর্থ হয়েছে, তার পরের জেনারেশন বুঝতে ব্যর্থ হয়েছে। জেন জি বুঝেছে যে ভারত আমাদের বন্ধু নয়, এবং জুলাই বিপ্লবটা মূলত ছিল একটা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা গণবিস্ফোরণ। এটা আর কোনো ব্যাখ্যা নেই। হতাশা যেটা, সেটা হলো যে এই 16 বছর ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে এবং এই বিপ্লবের পরে রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে কোনো শিক্ষা নিয়েছে বলে আমার কাছে মনে হয়নি। তারা এখনও কাদা ছোড়াছুড়ির মধ্যে ব্যস্ত আছে। যে 4টা বিশ্ববিদ্যালয়ে যে আপনি নির্বাচন দেখেন, 102টার মধ্যে ছাত্রদল মাত্র 2টা পেয়েছে, শিবির 87টা পেয়েছে। কেন হয়েছে আপনি চিন্তা করেছেন? আমি চিন্তা করি, কারণ আমি যেহেতু 1965 সাল থেকে আমি বাংলাদেশের রাজনীতির সাথে পরিচিত, আমি প্রায় 60 বছর হলো। আমি 70 নির্বাচন তো আমি আব্বার পক্ষে মিছিল করেছি, ওয়াল রাইটিং করেছি, তো আমি এগুলো নিয়ে অনেক চিন্তা করি। তো আমি চিন্তা করে দেখলাম যে কেন ছাত্রদলের এত খারাপ তো করার কথা নয়, ওরা নিজেরাও চিন্তা করেন এত খারাপ হবে, শিবিরও চিন্তা করেন এত ভালো করবে। আমি মনে করি এই জেনজি তারা দেখেছে যে বিএনপি গত 1 বছর থেকে তারা কিন্তু আবার সেম কয়েনে কথা বলছে, এই মৌলবাদ, এই জঙ্গি, এই পক্ষ বিপক্ষ, এই পরাজিত শক্তি। দিস ওয়াজ দ্য ন্যারেটিভ অফ ইন্ডিয়া থ্রু আওয়ামী লীগ, এই ন্যারেটিভ বলছে। এবং আমার অ্যাসেসমেন্টে, আমার মূল্যায়নে এই 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচন ওই ভারতীয় আধিপত্যবাদের প্রত্যাখ্যান করাই
একটা প্রতিফলন আমি মনে করি। আপনি রাজনীতিতে আসছেন না কেন? এই প্রশ্ন তো বহুবার উত্তর দিচ্ছি। আমি এখন পর্যন্ত পরিস্থিতি সুস্থ মনে করি। এই যে রাজনীতি হবে দেশ গঠন করার জন্য, একজনকে গালাগালি দেওয়ার জন্য না। রাজনীতিবিদরা যখন কিন্তু রাজনীতিতে না আসলে রাজনীতির পরিবর্তন কিভাবে আসলে হবে? আমি কি অবজার্ভ করছি, আমি পর্যবেক্ষণ, আমি পণ করিনি যে আমি রাজনীতি করব না। ওকে। দেশের মানুষের জন্য যদি কল্যাণ কিছু করতে হয়, রাজনীতি হয়তো করার দরকার আছে। আমি এখনও কাজ করছি, আমি অটিস্টিক ফাউন্ডেশনতে কাজ করছি, আমি একটা সোশ্যাল অর্গানাইজেশনের সাথে চেয়ারম্যান হিসেবে কাজ করছি, আমি থিঙ্ক ট্যাঙ্কে কাজ করছি, বিভিন্ন স্কুলে আমি প্যারেন্টিংয়ের প্রোগ্রাম করছি। রাজনীতি কাজ করার ক্ষেত্রটা হয়তো বড়, কিন্তু আমার কাছে এখন ভদ্রলোকের পরিবেশ মনে হয় না। আমি কোনো দিন দাঁড়িয়ে আরেকজন নেতার নাম নিয়ে গালাগালি করব না। আমি আমার কাজ করব, আপনি আপনার কাজ করেন, জনগণ যাকে পছন্দ করবে তাকে বেছে নেবে। জামায়াত ইসলামের কাজকর্ম কেমন লাগছে আপনার রাজনীতিতে? আমার বাবার যেই স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ড নাই, দ্যাটস ফর শিওর। কিন্তু তারপরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে ভালো কোনো দল নেই, এটা কেউ বলতে পারবে না। এর থেকে ভালো কোনো দল আছে কেউ যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করে দিতে পারবে না আমাকে, উদাহরণ দিয়ে প্রমাণ করে দিতে পারবে না। এদের কেউ চান্দাবাজি করে না, টেন্ডারবাজি করে না, দখলদারি করে না। তারা পারফেক্ট আমি বলছি না, তাদের ভুল ত্রুটি আছে। এবং ওভার এ পিরিয়ড, মনে করেন লাস্ট 2-3 দশকে তো একটা মূল্যবোধের অবক্ষয় হয়েছে। এটা প্রতিফলন থাকতেই হবে, কারণ যারা আসছে, এটা ইনটেক হচ্ছে যারা, তারা তো এই সমাজেরই সন্তান। সুতরাং সমাজের যে মূল্যবোধের অবক্ষয় হয়েছে তার প্রতিফলনে জামাতের টোটাল কোয়ালিটি হয়তো আগে থেকে ডাউন হয়েছে। জামাতের আমার বাবার সময় রাজনীতি, তারাও রাজনৈতিক প্রতিপক্ষকে নাম ধরে আক্রমণ করে কথা বলতে হলো, যেটা এখন বলা হয় আমি দেখি, যেটা আমার পছন্দ হয় না। তো তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কেন সিনিয়র জেনারেল, আমি জয়েন করার আগে জেনারেল ছিলেন, আমাকে ডেকে বলছেন তুমি রাজনীতি করো না কেন? আমি কোন দল করবো বলেন স্যার? দল তো একটাই আছে, তোমার বাবার দল আছে। এটা কেউ যদি অস্বীকার করে, এটা সে চোখের পর্দা দিয়ে আছে। আদারওয়াইজ এটা অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশের রাজনৈতিক দল এর চেয়ে ভালো কোনো দল নেই। এটা সুসংগঠিত। দেখেন আপনার শিবিরের ছেলেরা মদ খায় না, গাঁজা খায় না, নেশা করে না, চাঁদাবাজি করে না, কোনো খারাপ কাজের মধ্যে তাদের করে না। তারা যা করে সব ভালো করে, কোনো খারাপ কাজের মধ্যে পাবেন না আপনি। জামাতের মধ্যে হয়তো বয়স হয়ে গেছে, তারা চাকরি করতে গিয়ে হয়তো অনেক কিছুর মধ্যে জড়িয়ে পড়তে পারে, আমি জানি না। আমি যেহেতু দলের সাথে সম্পৃক্ত নেই বলতে পারবো, বাট একেবারেই সম্পৃক্ত না? না, আমি দলের সাথে কোনো অবস্থাতে সম্পৃক্ত না। ওকে। আপনার সঙ্গে নিশ্চয়ই আবার কথা হবে, হয়তো নতুন পরিচয়, হয়তো রাজনৈতিক পরিচয়ে। দেখা যাক। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো।